where the mind is without fear and the head is held high, where knowledge is free. আশা করি সকলে ভালো আছো। করোনা পরিস্থিতির জন্য ক্লাসে পঠন পাঠন বন্ধ আছে। মালদা জেলা প্রশাসন এবং শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে যে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে তার জন্য ছাত্রছাত্রী উপকার হবে বলে আমি আশা করি এবং মালদা জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাবো। তো আমি এর আগে একমাত্রিক গতি সম্বন্ধে কিছুটা পড়িয়েছিলাম। গতি, স্থিতি গতি, আপেক্ষিক গতি, সরণ, বেগ, ত্বরণ ইত্যাদি সম্বন্ধে আমি বলেছিলাম। ওখানে এক দুটো কথা বলেছিলাম। তাৎক্ষণিক বেগ নিয়ে আলোচনা হয়েছিল। তাৎক্ষণিক বেগ, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, যেটা তাৎক্ষণিক বেগ ভি সমান আমরা লিখেছিলাম ডিএস বাই ডিটি, কিন্তু আমরা বলিনি এটা কেন, কিন্তু ভি সমান ডিএস বাই ডিটি লেখা যায়। অর্থাৎ এটা জানতে গেলে আমাদের ক্যালকুলাসের ধারণা থাকা দরকার। তো আজকে তোমাদের ক্যালকুলাসের কিছু ধারণা দেবো আমি, এবং এটা খুব ইম্পর্টেন্ট ফিজিক্স শেখার জন্য। মানে ফিজিক্সের যে কোনো শাখায় আমরা যদি ভালোভাবে রপ্ত করতে চাই শাখা, তাহলে এই ক্যালকুলাসের ধারণা থাকা আবশ্যিক। ক্যালকুলাস না জানলে আমরা ফিজিক্সকে ভালোভাবে বুঝতে পারবো না। তো আমি ক্যালকুলাস সম্বন্ধে প্রথমে একটু ধারণা দিই। তাহলে আমাদের হেডিং হবে আজকে ক্যালকুলাসের প্রাথমিক ধারণা। তো আমি আর ওটা লিখছি না, ক্যালকুলাস লিখে দিচ্ছি, ক্যালকুলাস। তো আমি ডিটেলস এটা অনেক দিন লাগবে, তবে আমি সংক্ষেপে করে বলছি, যতটা তাড়াতাড়ি শেখানো যায় ততটা। ধরো আমরা অনেক সময় দুটো সংখ্যা x1 মনে করো সামথিং একটা কিছু আছে, x1 একটা সামথিং আছে, মনে করো x1 যদি 4 হয় তো x2 মনে করো হচ্ছে 6। তাহলে x2 মাইনাস x1 আমরা কীভাবে লিখব? x2 মাইনাস x1 ইকুয়াল টু লিখব 6 মাইনাস 4। তো এটাকে আমরা x2 মাইনাস x1 যে এটাকে আমরা ডিফারেন্স বলবো। অর্থাৎ এই দুটো ভেরিয়েবলের ডিফারেন্স হচ্ছে 6 মাইনাস 4, এটা একটা কিছু আসবে 2। তাহলে এটা হচ্ছে ডিফারেন্স, আমরা এটাকে ডিফারেন্স বলবো। ডিফারেন্স হচ্ছে x2 মাইনাস x1 6 মাইনাস 4 ইকুয়াল টু 2। কিন্তু এই ডিফারেন্সটা x2 যদি এরকম হয়, আবার x2 ইকুয়াল টু দেখা গেল 6.02 আর x1 ইকুয়াল টু ধরো 4.0, সরি এটা 6.01, তাহলে ডিফারেন্স দাঁড়াচ্ছে কত? x2 মাইনাস x1 ইকুয়াল টু দাঁড়াচ্ছে 0.01। তো এটাও ডিফারেন্স আর এটাও ডিফারেন্স, কিন্তু রেজাল্টটা দেখলে বোঝা যাবে যে এই ডিফারেন্সটা যে আছে এই ডিফারেন্সটা অনেক বেশি। এই ডিফারেন্স বলতে পারি বা এদের চেঞ্জ বলতে পারি। মনে করো চেঞ্জ কেন বলছি এটাকে, মনে করো ওর মানটা x1 ছিল, কোনো ক্রমের মানটা বেড়ে x2 হয়ে গেল, তাহলে এদের চেঞ্জ কত হলো? 2। এখানে x1 ছিল 6.01 এবং এর চেঞ্জ হয়ে এটা হয়ে গেল 6.02, তাহলে চেঞ্জ ইন x কত হচ্ছে? 0.01। তো এটাও চেঞ্জ বা ডিফারেন্স আর এটাও চেঞ্জ বা ডিফারেন্স, কিন্তু ডিফারেন্সটা এই দুটোর মধ্যে আবার যে পার্থক্যটা হচ্ছে যে এদের চেঞ্জটা অনেক বেশি। এই যে চেঞ্জ হয়েছে এই চেঞ্জটা অনেক বেশি হয়েছে, কিন্তু এর চেঞ্জটা অনেক কম কম্পেয়ার টু দ্যাট ভ্যালু। মানে এই ভ্যালুগুলো যদি আমরা লক্ষ্য করি, ভ্যালুগুলার তুলনায় এর চেঞ্জটা কম, আর এই ভ্যালুগুলার তুলনায় 6, 4-এর তুলনায় 2টা একটা বড় চেঞ্জ।
মানে চেঞ্জটা এখানে বেশি হয়েছে, এখানে চেঞ্জ কম। আমরা যদি বলে ডিফারেন্সটা এখানে বেশি, ডিফারেন্স এখানে কম। যদি ডিফারেন্স খুব বেশি থাকে তো এটা পাটিগণিতের নিয়ম ফলো করবে, মানে পাটিগাণিতিকভাবে লিখতে পারবো যে এদের অন্তরফল 2। কিন্তু ডিফারেন্সটা যদি খুব কম হয় তাহলে এটাকে নোটেশন দিব এভাবে, আমরা ডেল্টা এক্স দিয়ে লিখব। ডেল্টা এক্স, সরি এটা গ্রিক ডেল্টা এক্স টু গ্রিক ডেল্টা এক্স, এটা মানে হচ্ছে এক্সের চেঞ্জ বা এক্সের ডিফারেন্স। তখন ডেল্টা এক্স ইকুয়াল টু আমরা কি লিখব? ডেল্টা এক্স ইকুয়াল টু এক্স টু মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু লিখব 0.01। কিন্তু এটাকে কি ডেল্টা এক্স দিয়ে লিখতে পারবো? আমরা ডেল্টা এক্স ইকুয়াল টু 0.01 লিখতে পারবো, কিন্তু এখানে আমরা লিখতে পারবো না। তাহলে এইটুকু ক্লিয়ার বোঝা যাচ্ছে যে পার্থক্যটা দুটো, মানে একই রাশির যে মানের যদি পার্থক্য হয়, পার্থক্যটা যদি খুব বড় হয় তাহলে ডেল্টা দিয়ে লিখতে পারবো না আমরা। কিন্তু পার্থক্যটা যদি খুব ছোট হয় তখন আমরা ডেল্টা নোটেশনটা ইউজ করতে পারবো। ডেল্টা এক্স ইকুয়াল টু 0.01, তার মানে বুঝেছে ডেল্টা এক্স মানে হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান। তেমনি তোমাদের যদি ডেল্টা টি বলে কেউ, ডেল্টা টি যেখানে টি হচ্ছে টাইম, তার মানে সময়ের পার্থক্য, এটাকে ইন্টারভ্যালও বলবো টাইম যেহেতু, তো সময়ের পার্থক্যটা এখানে ধরো 0.1 হলো এত সেকেন্ড, তখন লিখতে পারবো। কিন্তু সময়ের পার্থক্যটা যদি একটু বেশি মনে হয়, 1 সেকেন্ড তাও হতে পারে বা 5 সেকেন্ড, তাহলে সাধারণত আমরা ডেল্টা টি লিখব না, তখন T2 মাইনাস T1 লিখব। তাহলে ডেল্টা টি বা ডেল্টা এক্স ডেল্টা ওয়াই তখনই লিখব যদি ক্ষুদ্র পরিবর্তন ঘটে। ডেল্টা ওয়াই মানে ওয়াইয়ের পরিবর্তন হয়েছে, ওয়াইয়ের মান আগে যা ছিল এখন ওয়াইয়ের মান একটু বেশি হয়েছে, সামান্য বেশি, খুব বেশি হয়নি, সামান্য একটু বেশি হয়েছে, মানে চেঞ্জটা হয়েছে খুব স্মল, ছোট চেঞ্জ, ডিফারেন্সটা হচ্ছে স্মল। তো ডেল্টা জেড যদি লিখি তাই একই বুঝাবে। ডেল্টা জেড মানে জেটের মানের পরিবর্তন হয়েছে এবং এই পরিবর্তনটা খুব ছোট। আশা করি ডেল্টা চিহ্নটার মানে অনেকটা বুঝতে পেরেছ। তাহলে ধরো একটা ফাংশন আছে, ফাংশন আবার জানাতে হবে তোমাদের ফাংশন কাকে বলে। অপেক্ষকটা তার জানি, চেঞ্জটা বুঝতে পারলে। এবার তোমাদের অপেক্ষক বুঝাই একটু। অপেক্ষক ইংরেজিতে বলে ফাংশন। অপেক্ষক কী জিনিস? দেখো আমাদের যদি দুটো ভেরিয়েবল থাকে, মনে করো ওয়াই একটা ভেরিয়েবল আর একটা এক্স ভেরিয়েবল, এই দুটো ভেরিয়েবল আছে। ভেরিয়েবল মানে বোঝো মনে হয় যে যার মানগুলো পরিবর্তন হয়, এরা স্থির নয়, কনস্ট্যান্ট নয়, এরা ভেরিয়েবল। এই দুটো ভেরিয়েবলের মধ্যে দেখা যাচ্ছে এরকম রিলেশন আছে যদি, যে এক্স বাড়া কমা করলে ওয়াইয়ের মান বাড়া কমা করে, কিন্তু ওয়াইয়ের মান বাড়া কমা করলে এক্স বাড়া কমা করে না। আবার বলছি, এক্সের মান যদি বাড়া কমা করে তাহলে ওয়াইয়ের মান বাড়া কমা করবে, কিন্তু ওয়াইয়ের মান যদি বাড়া কমা করে তো এক্সের মান বাড়া কমা করে না। অর্থাৎ ওয়াইটা এক্সের উপর নির্ভর করে, এক্সের মানের উপর, কিন্তু ওয়াইয়ের মানের উপর এক্স নির্ভর করে না। কারণ এটা যদি বাড়ে তাহলে ওয়াই হয়তো বাড়া কমা করে, বা এটা যদি কমে তো ওয়াই বাড়া কমা করে, কিন্তু ওয়াই যদি বাড়া কমা করে এক্স বাড়া কমা করে না। তার মানে বোঝা যাচ্ছে ওয়াইয়ের মানের পরিবর্তনের উপর এক্সের মান পরিবর্তন হয় না। মানে এক্স ডাজ নট ডিপেন্ডস অন ওয়াই, বাট ওয়াই ডাজ ডিপেন্ড অন এক্স। মানে ওয়াইটা এক্সের উপর নির্ভর করে, কিন্তু এক্স ওয়াইয়ের উপর নির্ভর করে না, এরকম। তাহলে আমরা এটাকে বলবো এই মানটা এক্সের মানের উপর নির্ভর করে আর এই মানটা এর মানের উপর নির্ভর করে না। তাহলে এটা হচ্ছে অধীন চল। ভেরিয়েবলকে বাংলাতে চল লিখছি আমরা, চল, অধীন চল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর এটা হচ্ছে স্বাধীন চল। স্বাধীন চল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে অধীন চল আর স্বাধীন চল, ডিপেন্ডেন্ট
মানে এর মানটা এর উপর নির্ভর করে, আর এটা স্বাধীন, এর মানটা এর উপর নির্ভর করে না। যেমন একটা উদাহরণ দিচ্ছি, কোনো কণা যদি গতিশীল হয় তো সময়ের উপর তার ডিসপ্লেসমেন্ট বা সরণ নির্ভর করে, অর্থাৎ সময় যত বাড়ে সরণের মান বাড়া কমা করবে। সরণ কমতেও পারে, কেন? কারণ টাইম চলছে, শুরু থেকে শূন্য যখন সময়, তখন এখান থেকে আছে আবার গেল, আবার এখানে আসলো, বা এরকম আসলো, আবার এরকম হলো, তো সরণ বাড়া কমা করছে। সময় যদি বাড়া কমা করে, বাড়ছে, তো সরণ বাড়া কমা করছে। কিন্তু এরকম নয় যে সরণ যদি বাড়া কমা করে তো টাইম বাড়া কমা করবে। একটা উদাহরণ দিলে বোঝা যাচ্ছে, এখানে টাইম বাড়ছে, তো টাইম বাড়ছিল তো সরণ বাড়ছিল, এবার টাইম বাড়ছে তবুও সরণ কমছে, অর্থাৎ টাইম বাড়ছেই কিন্তু সরণ বাড়ছে আবার কমছে। কিন্তু এরকম হবে না যে সরণ কমলে টাইমও কমে যাবে, এটা হয় না। সরণ কমছে বলে টাইম কমছে, এটা হয় না কখনো। মানে টাইমটা সরণের উপর নির্ভরশীল নয়। তাহলে সরণকে যদি এস বলি আর টাইমকে টি বলি, তাহলে এস আর টি দুটো ভেরিয়েবল, কিন্তু টি এর উপর এস নির্ভর করছে। টাইম বাড়ছে তো সরণ কখনো বাড়ছে কখনো কমছে, কিন্তু টাইম সরণের উপর নির্ভর করছে না। সরণ যদি কমে তো টাইম নাও কমতে পারে, মানে টি এর মানটা সরণের উপর নির্ভর করছে না। তাহলে এটা হচ্ছে স্বাধীন চল, এটা স্বাধীন আর এটা অধীন চল। সরণ অধীন, টাইম স্বাধীন। তোমরা মনে রাখবে টাইম সবসময় স্বাধীন হয়। আবার এরকম অনেক ঘটনা আমাদের বাস্তব জীবনে আছে যে দুটো রাশি যুক্ত আছে, একটা বাড়লে একটা বাড়বে, কিন্তু আরেকটা বাড়লে অন্যটা নাও বাড়তে পারে। যেমন চাহিদা আর জিনিসের মূল্য। সবজি আমরা কিনছি, চাহিদা যদি সবজির খুব বেড়ে যায় তাহলে খুব সবাই সবজিগুলো কিনছে, একটা পার্টিকুলার সবজি সবাই কিনছে, মানে মনে করো বেগুন সবাই কিনছে, চাহিদা খুব বেড়ে গেল, তাহলে বেগুনটার মূল্য বাড়লো। কিন্তু এরকম হয় না যে বেগুনের মূল্য বাড়লে চাহিদা বাড়বে। বেগুনের মূল্য ধরো 50 টাকা, 80 টাকা, 100 টাকা এরকম বাড়ছে, তো চাহিদাও সেই হারে বাড়বে না। মানে চাহিদাটা বেগুনের মূল্যের উপর নির্ভর করে না, কিন্তু বেগুনের মূল্যটা চাহিদার উপর নির্ভর করবে। ফলে চাহিদাটা হচ্ছে স্বাধীন আর বেগুনের মূল্য হচ্ছে অধীন, কারণ বেগুনের মূল্যটা চাহিদার উপর নির্ভর করছে। এইভাবে এরকম অনেক জিনিস আমরা দেখতে পাবো যে স্বাধীন চল আছে আর অধীন চল আছে। তো আমরা নিয়ম হচ্ছে যদি ওরা কোনো একটা সম্পর্কিত থাকে, ধরো ওয়াই আর এক্স, ওয়াই এবং এক্স দুটাই ভেরিয়েবল, তো ওয়াই এর মানটা এক্সের উপর নির্ভর করে, তাহলে ওয়াইটাকে আমরা বাঁ দিকে লিখব আর এক্সের মানটাকে ডান দিকে লিখব। এক্সটাকে মনে করো ওয়াই এক্স প্লাস 3, ওয়াইয়ের মান যখন 1, এক্সের মান যখন 1, তখন ওয়াইয়ের মান হবে কত? 4। এর মান যখন 3, তখন এটা 6 হয়ে যাবে। মানে এক্সের উপর এটা নির্ভর করছে ওয়াই, কিন্তু এক্স ওয়াইয়ের উপর নির্ভরশীল নয়। আমরা এরকম লেখা উচিত নয় যে এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস 3, এটা লেখা উচিত নয়, কারণ এক্স তো স্বাধীন চল, স্বাধীন চলকে আমরা বাঁ দিকে লিখব না, অধীন চলকে লিখব। তাহলে আশা করি স্বাধীন চল অধীন চল বুঝতে পেরেছ। এবার আমি এটা বলছি যে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 3, তখন এটাকে আমরা ফাংশান বলবো, মানে ওয়াইটা হচ্ছে এক্সের একটা ফাংশান। তাহলে আমরা লিখব ওয়াই সমান এফ এক্স। আমরা এটাকে এভাবে বলতে পারি, ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স। এখন এফ এক্সটা কেমন? না, এফ এক্সটা এরকম, এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 3। তাহলে এফ ওয়ান কত হবে? এফ ওয়ান সমান হবে 4। এফ জিরো কত হবে? এফ জিরো সমান হবে 3। মানে জিরো বলতে বোঝাচ্ছে এক্সের মান 0। তেমনি এফ মাইনাস 3 কত হবে? 0। মানে এক্সের মান যদি -3 হয় তাহলে এফ এক্সটা হবে 0। আর এফ এক্স মানেই তো ওয়াই, কারণ ওয়াই ইকুয়াল টু এফ এক্স, ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স। তো আশা করি ফাংশন বা অপেক্ষকটা বুঝতে পেরেছ। তাহলে বুঝে যাচ্ছে যে আমরা এটাই ভাবি যে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 3 অ্যান্ড ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স।
এখন এক্স যদি চেঞ্জ হয়ে যায় তাহলে ওয়াইও চেঞ্জ হবে। এক্স যদি, এটাতে বোঝা যাচ্ছে এক্সের মান বাড়লে ওয়াইয়ের মান বাড়বে, আর এক্সের মান কমলে ওয়াইয়ের মান কমলে। তাহলে আমরা যদি বলি এক্সের মান বেড়ে কত হলো, এক্সটা বেড়ে হয়ে গেল এক্স প্লাস ডেল্টা এক্স। তো এখানে দেখো এক্সটা বেড়ে কত হয়েছে, এর মানটা বেড়েছে এক্স প্লাস ডেল্টা এক্স হয়েছে। তাহলে ডেল্টা এক্সটা কত বাড়ছে, এখানে এক্সের বৃদ্ধি কত হয়েছে, ইনক্রিমেন্ট অফ এক্স, এক্স তো ছিলই, হয়েছে এক্স প্লাস ডেল্টা এক্স, তার মানে এখানে ডেল্টা এক্স পরিমাণ বেড়েছে। এটাকে আমরা ইনক্রিমেন্ট বলতে পারি, ইনক্রিমেন্ট বলতে পারি, বৃদ্ধি। এক্সের বৃদ্ধি হয়েছে ডেল্টা এক্স, কিন্তু এই বৃদ্ধিটা কেমন, খুব কম। ধরো এক্সের ভ্যালু যদি 4 হয় তো এটা এরকম নয় যে 3, 2, 9, এটা খুব ক্ষুদ্র বৃদ্ধি, মানে এক্সের মানটা সামান্য বেড়েছে। তো এক্সের মান যদি বাড়ে তো ওয়াইয়েরও মান বাড়বে, তাহলে ওয়াইটা কী হবে, ওয়াইটা তখন আর ওয়াই থাকবে না, এটা এক্স ড্যাশ যদি বলি, এক্স ছিল আগে এখন পরিবর্তন হয়ে এক্স ড্যাশ হয়ে গেছে, তাহলে এক্স ড্যাশ সমান কত হবে, এক্স প্লাস ডেল্টা এক্স। তেমনি তাহলে ওয়াই ড্যাশ কত হবে, ওয়াই ড্যাশ সমান হবে নিশ্চয়ই ওয়াই প্লাস ডেল্টা ওয়াই। তার মানে এখানে এক্স বাড়ার সাথে সাথে এক্স ডেল্টা এক্স পরিমাণ বেড়েছে, তো ওয়াইও ডেল্টা ওয়াই পরিমাণ বেড়ে গেছে। তো এক্সের বৃদ্ধিটা যদি খুব কম হয় তাহলে আশা করি ওয়াইয়েরও বৃদ্ধি খুব কম হবে, এই কারণে ডেল্টা ওয়াই দিয়ে লিখলাম। তো এরকম মানে একটা চেঞ্জ হলে আরেকটা চেঞ্জ হবে। এখন যদি আমি বলি যে এদের কী হারে চেঞ্জ হচ্ছে, রেটটা জানতে চাই, চেঞ্জ তো হয়েছে, তো এক্সের বৃদ্ধির সাথে সাথে ওয়াইয়ের বৃদ্ধির কীভাবে হচ্ছে, এক্সের বাড়ার সাথে সাথে ওয়াই কীভাবে বাড়ছে, তখন আমাকে রেট জানতে হবে, রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, মানে এক্সের সাপেক্ষে ওয়াই কী হারে বাড়ছে এটা আমাদের জানার দরকার পড়ে। এক্সের বৃদ্ধির সাথে সাথে ওয়াইয়ের বৃদ্ধি কীভাবে হচ্ছে, তাহলে আমরা যদি এটা বাড়তে জানি, সাধারণভাবে যদি জানি, ঐকিক নিয়ম যদি আমি করি তবুও জানতে পারবো। কারণ আমি কি জানতে যাচ্ছি, চেঞ্জটা জানছি, কার সাপেক্ষে, এক্সের সাপেক্ষে ওয়াইয়ের কতটা চেঞ্জ হচ্ছে। তাহলে এক্সের ডেল্টা এক্স বৃদ্ধির জন্য ওয়াইয়ের বৃদ্ধি কত হয়েছে, ওয়াইয়ের বৃদ্ধি কত হয়েছে, এক্সের ডেল্টা এক্স বৃদ্ধির জন্য ওয়াইয়ের বৃদ্ধি ডেল্টা ওয়াই হয়েছে। কিন্তু এক্সের যদি একক পরিবর্তন হয়, একক মানে 1 ঐকিক নিয়ম করছি, তাহলে এক্সের একক পরিবর্তন 1 বৃদ্ধির জন্য, একক বৃদ্ধির জন্য 1 না লিখে একক, এক্সের একক বৃদ্ধির জন্য ওয়াইয়ের বৃদ্ধি কত হবে, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। তার মানে এই যে নোটেশনটা ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, এটা কি বোঝাচ্ছে, এই যে জিনিসটা পেলাম আমরা, তাহলে এটা বোঝাচ্ছে এটা যে এক্সের একক বৃদ্ধির জন্য ওয়াইয়ের কত বৃদ্ধি হয়েছে, অর্থাৎ বৃদ্ধির হারটাকে বোঝাচ্ছে, মানে এক্সের সাপেক্ষে ওয়াইয়ের বৃদ্ধিটাকে বোঝাচ্ছে, এক্সের সাপেক্ষে ওয়াইয়ের কত বৃদ্ধি হচ্ছে। তেমনি আমরা যদি লিখি ডেল্টা এস, লিখছে না ভালো, তেমনি আমি যদি লিখি ডেল্টা এক্স বাই ডেল্টা জেড, তার মানে কি বোঝাবে এখানে, জেডের সাপেক্ষে এক্সের বৃদ্ধি, মানে জেড বাড়ার সাথে সাথে এক্স কীভাবে বাড়ছে সেটার উপর। তাহলে এখানে বুঝতে হবে এটা কিন্তু ডিপেন্ডেন্ট আর এটা ইন্ডিপেন্ডেন্ট, মানে ইন্ডিপেন্ডেন্টের সাপেক্ষে ডিপেন্ডেন্ট তার বৃদ্ধি কতটা হচ্ছে, বা এটা বৃদ্ধি দিয়ে লিখছি, হ্রাস হলেও লেখা ওটাই হতো, পরিবর্তন আর কি, এখানে বৃদ্ধি না লিখে পরিবর্তন লিখলে হতো। তো জেটের পরিবর্তনের সাথে সাথে এক্সের কীভাবে পরিবর্তন হচ্ছে সেটা জানার জন্য এটা। তেমনি আমি যদি বলি পি এর সাপেক্ষে কিউ এর বৃদ্ধি,
মানে পি বাড়ার সাথে সাথে কিউ কীভাবে বাড়ছে, তাহলে আমরা লিখব ডেল্টা কিউ বাই ডেল্টা পি, অর্থাৎ পি বাড়ার সাথে সাথে কিউ কীভাবে বাড়ছে। তো এই বৃদ্ধির হারগুলো আমরা এভাবে লিখতে পারি, বা বৃদ্ধিগুলোকে। এখন দেখো, যদি এরকম হয় যে ডেল্টা এক্স ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, এখানে ওয়াইটা হচ্ছে অধীন চল, এক্সটা হচ্ছে স্বাধীন চল, মানে এক্সের সাপেক্ষে ওয়াই কীভাবে বাড়ছে এটা দিয়ে আমরা বুঝতে পারছি। তো এখন ডেল্টা এক্স মানে কি, খুব ক্ষুদ্র বৃদ্ধি বা ক্ষুদ্র পরিবর্তন। এক্সের পরিবর্তনটা খুব ক্ষুদ্র, কতটা ক্ষুদ্র সেটা কিন্তু বলিনি আমি, কিন্তু আমি যদি এরকম বলতে চাই যে ডেল্টা এক্সের যে পরিবর্তন হয়েছে সেটা খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র, ইনফাইনাইটসিমালি স্মল যদি বলতে চাই, ক্ষুদ্রাতি ক্ষুদ্র বৃদ্ধি। মানে মনে করছি এক্সের মানটা ছিল 6.000000002 আর x1 এটা, আর x2 হলো বেড়ে 6.000000003। তাহলে ডেল্টা এক্সটা কত হবে? ডেল্টা এক্সটা হচ্ছে 0.0000001। আশা করি এই পরিবর্তনটা খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন। আমরা যে সংখ্যাগুলো নিয়েছি একটু ভেবে দেখবে, এই পরিবর্তনটা খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র, এবং এই পরিবর্তনটা ইচ্ছা করলে আমরা নেগলেক্টও করতে পারি। উই ক্যান নেগলেক্ট দিস চেঞ্জ উইথ রেসপেক্ট টু দ্য ভ্যালু অফ x1 and x2। তো এই যে চেঞ্জ, এই পরিবর্তনটাকে, এটাকে আমরা একটা নোটেশনে লিখব। কিভাবে লিখব? যে এখানে ডেল্টা এক্স এরকম নোটেশন দিয়ে লিখব 0, তার মানে এটা 0 নেগলেক্ট করতে পারি, এটাকে অবজ্ঞা করতে পারি, আমরা উপেক্ষা করতে পারি। তো আমরা ডেল্টা এক্স টেন্ডস টু 0, মানে ডেল্টা এক্সের পরিবর্তনটা কোন দিকে? 0-র দিকে। এত পরিবর্তন ক্ষুদ্র হয়েছে যেই পরিবর্তনটা প্রায় 0, কিন্তু ইট ইজ নট অ্যাকচুয়ালি 0, এটা অ্যাকচুয়ালি 0 নয়। কিন্তু আমরা যদি 0 বলে দিই তার মানে পরিবর্তনই হয়নি, তাহলে সেটা ভুল, কিন্তু সামথিং পরিবর্তন হয়েছে। এই কারণে আমরা লিখব, এইভাবে লিখব, এবং এটাকে এই নোটেশন দিয়ে লিখব, ডেল্টা এক্স টেন্ডস টু 0, মানে ডেল্টা এক্সটার পরিবর্তন খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র, অতি ক্ষুদ্র। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কীরকম? ধরো আমাদের এরকম একটা বস্তু গেছে, এই বক্রপথে গেছে, এটা স্ট্রেট লাইন নয়। এটাকে যদি আমি কয়েকটা সেগমেন্টে ভাগ করি, এই পথটাকে এরকম করে ভাগ করলাম, সে যতটাই সেগমেন্ট হয় আমি গুনছি না, এরকম ভাগ করলাম, সমান অন্তর, এটা ভাগটা সমান। তো প্রতিটা ভাগকে আমরা ডেল্টা এক্স দিয়ে লিখব, এটাকে ডেল্টা এক্স দিয়ে লিখব, এটা ডেল্টা এক্স, এটা মনে করো এটা এখান থেকে এটা হচ্ছে 5 সেমি, এটা বড় করে রেখেছি, এটা 5 সেমি, তাহলে এগুলো নিশ্চয়ই অনেক ক্ষুদ্র হবে, 1 সেমির অনেক কম হবে, মিলিমিটার হতে পারে। তো এটাকে ডেল্টা এক্স দিয়ে লিখছি। তো কটা আছে এখানে? 1 2 3 4 5 6 7 8 9টা, এরকম 9টা ডেল্টা এক্স মিলে হয়েছে এক্স। তাহলে আমরা এটাকে এক একটা ভাগকে ডেল্টা এক্স দিয়ে লিখছি। তো ডেল্টা এক্সটা দেখো, এখানে যে ডেল্টা এক্সটা আছে এটা কিন্তু বক্র, এটা স্ট্রেট লাইন বলতে পারবো না। এই যে এই জায়গাটা বা এই জায়গাটা দেখো, এটা স্ট্রেট লাইন নয়, এটাও স্ট্রেট লাইন নয়, এটাও স্ট্রেট লাইন নয়, কোনো অংশই স্ট্রেট লাইন নয়। মানে এর যে মানে ডিস্টেন্সটা বিটুইন টু সেগমেন্ট, এটা কিন্তু কখনো স্ট্রেট লাইন নয়, আমরা দেখে বুঝতে পারছি, কারণ ডেল্টা এক্সটা এখানে লার্জ, ক্ষুদ্র নয়। কিন্তু এটাকে যদি আমি অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্রভাবে বিভক্ত করতাম, প্রায় এটাকে মনে করে 1 লক্ষ ভাগ করলাম, বা এটাকে 1 কোটি ভাগে বিভক্ত করলাম, তাহলে 1 কোটি ভাগে বিভক্ত করলে এই ভাগগুলো এত ক্ষুদ্র হবে যে এই যে লাইনগুলো এঁকেছি, এই লাইনটা প্রায় একটা লাইনের খুব কাছে চলে আসবে, এরকম চলে আসবে। আমরা তো আঁকতে পারছি না, এর থেকে আরও ক্ষুদ্র আঁকা যাবে। তো
তখন দুটো লাইন, এই যে লাইন সেগমেন্টটা থাকবে, এই দুটোর মাঝে যে লাইনটা, সেটা এটা কি বুঝাবে? তখন ডেল্টা এক্স বুঝাবে। এবং এটা এত ক্ষুদ্র যে এটা দুটো কাছাকাছি, মানে লেন্থটা জিরোর কাছাকাছি। তো জিরোর যদি কাছাকাছি হয় তখন আমরা লিখব এখানে ডেল্টা এক্স টেন্ডস টু জিরো। আর আগে এই ক্ষেত্রে যদি ভাগ না করে এই ক্ষেত্রে ডেল্টা এক্স টেন্ডস টু জিরো লিখতে পারবো না। কখন লিখবো? এটাকে প্রায় কয়েক কোটি ভাগে ভাগ করে দিলাম, তাহলে লিখবো ডেল্টা এক্স টেন্ডস টু জিরো। আর এই ডেল্টা এক্স টেন্ডস টু জিরো তখন আমরা যদি ভাবি যে এরকম একটা আরও এরকম করে সেগমেন্ট আছে অনেক, তো এই দুটোর মাঝে যে দূরত্বটা, এটা স্ট্রেট লাইন হবে। এটা যতই বক্ররেখাটা হোক, তখন ডেল্টা এক্স টেন্ডস টু যদি জিরো হয় তাহলে ডেল্টা এক্সটা কী হবে? স্ট্রেট লাইন হয়ে যাবে, আর সেটা বক্ররেখা নয়। মানে ওরা এত কাছাকাছি, একটা পয়েন্টের পর আরেকটা পয়েন্ট, জাস্ট একটা লাইন অসংখ্য বিন্দু দিয়ে তৈরি। দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব মনে করলাম ডেল্টা এক্স, তাহলে ওটা স্ট্রেট লাইন হয়ে যাবে। কারণ একটা লাইন অনেকগুলো বিন্দুর সমন্বয়ে গঠিত। পরপর দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে যদি ডেল্টা এক্স বলি, তাহলে ডেল্টা এক্স নিশ্চয়ই জিরো নয়, কিন্তু এটা ডেল্টা এক্স টেন্ডস টু জিরো লিখতে পারি ক্ষুদ্রাতি ক্ষুদ্রভাবে স্মল। তখন ডেল্টা এক্স অবশ্যই স্ট্রেট লাইন হবে, এরকম করে বুঝতে হবে। তাহলে ডেল্টা এক্স যখন টেন্ডস টু জিরো হবে, তখন ডেল্টা এক্স না লিখে আমরা এটাকে বেটার হবে ডিএক্স দিয়ে লেখা। তাহলে ডেল্টা এক্স যখন টেন্ডস টু জিরো হয়ে যাচ্ছে, তখন ডেল্টা এক্সটাকে আমরা ডিএক্স আকারে লিখতে পারবো। তাহলে দেখো দুটো জিনিস শিখলাম আমরা, একটা হচ্ছে ডেল্টা এক্স আর একটা হচ্ছে ডিএক্স। দুটার মধ্যে ডিফারেন্স কি? এটা এরকম নয়, কিন্তু ভেবো না যে ডেল্টা আলাদা আর এক্স আলাদা, ডেল্টা ইন্টু এক্স, এরকম নয়। দুটো মিলিয়ে একটা মানে ডেল্টা এক্স বোঝাচ্ছে ক্ষুদ্র পরিবর্তন এক্সের, আর ডিএক্স মানে ক্ষুদ্র পরিবর্তন বোঝাচ্ছে। দুটোই ক্ষুদ্র পরিবর্তন, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য আছে। এটা খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র নয়, এটা ক্ষুদ্র, কিন্তু এটা নট টেন্ডস টু জিরো, আর এটা হচ্ছে টেন্ডস টু জিরো। এত ক্ষুদ্র যে এটার পরিবর্তনটা, মানে ডিএক্স যদি এরকম হয়, এক্স টু মাইনাস এক্স ওয়ান তো বটেই, তো এদের পরিবর্তনটা এত, এই দুটোর ডিফারেন্সটা এত ছোট যে এটা প্রায় জিরোর কাছাকাছি, কিন্তু ইট ইজ নট অ্যাকচুয়ালি জিরো। তো আর এটা মানে কি, এটা খুব জিরোর কাছাকাছি না, এর পরিবর্তনটা একটু বেশি, এর তুলনায় বেশি। তাহলে যখন ডেল্টা এক্সটা টেন্ডস টু জিরো হয়ে যাবে, তখন এটাকে ডিএক্স লিখুন। তাহলে এই যে নোটেশনটা, এই নোটেশনটা হচ্ছে এক্সের সাথে ওয়াইয়ের পরিবর্তনের হার। তাহলে এই নোটেশনটা এরকম হবে, এক্সের যদি খুব ক্ষুদ্র পরিবর্তন হয়, তাহলে ওয়াইয়েরও খুব ক্ষুদ্র পরিবর্তন হবে। তাহলে আমরা লিখব এভাবে যে লিমিট মানে সীমা, লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু জিরো, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। এই কথাটাকে, এই যে এত বড় জিনিসটা, লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু জিরো, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। দেখো এখানে ডেল্টা এক্স যদি জিরো হয়, ডেল্টা ওয়াই মাস্ট বি জিরো, টেন্ডস টু জিরো, ইট ইজ নট জিরো। এটা যদি জিরো হয়, টেন্ডস টু জিরো হয়, তাহলে এটাও টেন্ডস টু জিরো হবে, কিন্তু কখনোই দুটা জিরো নয়। কারণ এটা যদি জিরো হয়ে যায়, এটা যদি জিরো হয়, জিরো বাই জিরো আনডিফাইন্ড, কিন্তু এরা আনডিফাইন্ড নয়, এটা আনডিফাইন্ড নয়, এটা একটা মান থাকবে, এটা ফাইনাইট, এর ভ্যালুটা ফাইনাইট থাকবে। কারণ এটা তো আমরা বলছি ডেল্টা এক্স টেন্ডস টু জিরো, অ্যাকচুয়ালি এটা জিরো নয়, কিন্তু জিরোর কাছাকাছি, তাহলে এটাও জিরো নয়, জিরোর কাছাকাছি, এরকম। এই কারণে লিমিটটা আমরা ভেবে দেখি যে লিমিট যদি ডেল্টা এক্স টেন্ডস টু জিরো হয়, তাহলে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স সমান আমরা লিখতে পারি ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স এটা লিখতে পারি। তাহলে আমরা এই চিহ্নটা, এত বড় চিহ্ন না লিখে, আমরা ক্যালকুলাসের ল্যাঙ্গুয়েজ বুঝতে গেলে আমরা এটাকে এত বড় না লিখে সংক্ষেপে লিখব ডিওয়াই বাই ডিএক্স, বা
ডিওয়াই ডিএক্স, বা এটাকে এইভাবে লিখতে পারি আমরা ডি অফ ডিএক্স ওয়াই, এইভাবে লিখতে পারি। অর্থাৎ এরকম আমরা লিখছি, এরকম নয় যে ডি আর ডি কেটে গেল ওয়াই এক্স পড়ে থাকলে, এরকম নয়। ডিওয়াই ডিএক্স মানে বোঝাচ্ছে একটা অন্য কিছু অপারেটর বলা যেতে পারে, যে ডি বাই ডিএক্স অফ ওয়াই, অর্থাৎ ওয়াইয়ের চেঞ্জ উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে ডি বাই ডিএক্স যেন আমাদের যে পাটিগণিতে যোগ বিয়োগ গুণভাগ প্রক্রিয়া আছে যেমন 4টা, তেমনি এটা একটা প্রক্রিয়া ডি বাই ডিএক্স, এটা একটা প্রক্রিয়া অপারেশন। যেমন আমার যদি এরকম লেখা থাকে 2 + 4, তা আমার ব্রেন বুঝে যাবে কী করতে হবে। কিন্তু এরকম যদি লেখা থাকে যে 4 - 2, তাহলে এটাও বুঝে যাব আমরা কিন্তু কী করতে হবে এখানে। তেমনি যদি এরকম লেখা থাকে 4 × 2, তবুও বুঝে যাব 4 / 2, এটাও বুঝে যাব। তাহলে এই যে এগুলোকে অপারেশন বলা হয়, অপারেটর। এটা যখন থাকছে তখন কি করতে হচ্ছে, তেমনি এটা একটা এরকম প্রক্রিয়া। এটা ওয়াইকে দিলে কি হবে, সেটা একটা রেজাল্ট আসবে কিছু, সেটা বুঝতে হবে পরে, আমি সেটা পরে আসছি। কিন্তু এখানে একটা জিনিস আমাকে জানতে হবে, এই যে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স সমান ডিওয়াই বাই ডিএক্স লিখছি, এটা সবসময় লেখা যায় না, একটা বিশেষ কন্ডিশন লেখা যায় কখন, যদি কিনা ওয়াই তো ফাংশান এক্সের, আমি এর আগে বলেছি এরকম হতে গেলে অবশ্যই ওয়াই শুড বি ফাংশন অফ এক্স, ওয়াইকে এক্সের ফাংশন হতে হবে। তাহলে ওয়াই যদি এক্সের ফাংশন হয়, তাহলে এখানে একটা শর্ত আছে, কন্ডিশন আছে, ইফ অ্যান্ড অনলি ইফ ওয়াই ইজ এ কন্টিনিউয়াস ফাংশন অফ এক্স, ওয়াই যদি এক্সের কন্টিনিউয়াস ফাংশন হয় তবে এটা হবে। তো আমি একটু কন্টিনিউয়াস ফাংশনটা বলে দিচ্ছি কী জিনিস। অপেক্ষকটাকে কন্টিনিউয়াস হতে হবে, যদি এর কন্টিনিউয়াস না হয় তাহলে এটা সমান এটা আমরা লিখতে পারবো না। আর এই অপেক্ষকটা যদি কন্টিনিউয়াস হয় তাহলে এটা সমান আমরা এটা লিখে দিতে পারবো। তো কন্টিনিউয়াসটা কী জিনিস, খুব সুন্দর জিনিস, কন্টিনিউয়াস ফাংশন। কন্টিনিউয়াস ফাংশন, কন্টিনিউয়াস ফাংশন কেমন, ধরো এরকম আছে যে y = 1/x, তাহলে fx সমান কত, এখানে y যে ফাংশন অফ x, তাহলে fx = ফাংশনটা হচ্ছে কীরকম 1/x, তাহলে f1 কত লিখব, f1 লিখব 1, f2 কত 2, f2 কত হবে 1/2, f3 1/3, f - 1 -1, f - 2 -1/2, কিন্তু f0 কত হবে, x এর মান যদি 0 হয় তাহলে ওয়াইটা কত হবে, এই ফাংশনটা কত হবে, আনডিফাইন্ড। 1/0 ইজ আনডিফাইন্ড, ইট ক্যান নট বি ডিফাইন্ড। তার মানে এটার ভ্যালু আমরা বের করতে পারবো না, অনির্ণেয় যেটাকে বলবো আমরা। তাহলে এটা অনির্ণেয় যদি হয়ে যায়, এর ভ্যালুটা কত এক্স্যাক্টলি আমরা জানি না, তাহলে আমরা বলবো x = 0 পয়েন্টে এটা ডিসকন্টিনিউয়াস। মানে আমরা যদি এর গ্রাফ আঁকতাম, তো কারো গ্রাফ কন্টিনিউয়াস একটা লাইন হবে, যদি ওর গ্রাফটা কন্টিনিউয়াস লাইন হয় অ্যাট অল পয়েন্টস, তাহলে আমরা বলবো এটা কন্টিনিউয়াস। কিন্তু কোথাও কোনো একটা পয়েন্টে ওর ভ্যালুটা আমরা জানি না, তখন ওই পয়েন্টে সেটা ডিসকন্টিনিউয়াস হয়ে যায়, মানে কন্টিনিউয়াস নয়, ওখানে আর ওর ভ্যালুটা জানি না, মানে কি ওখানে ওটা আঁকতে পারছি না আমরা গ্রাফটা। তাহলে f = 0-তে এর ভ্যালুটা আমরা জানি না, তাহলে এই ফাংশনটা ডিসকন্টিনিউয়াস ফাংশন।
এটা কন্টিনিউয়াস নয়। আর এই ফাংশানের জন্য তখন আমরা এরকম লিখতে পারবো না। তবে কি অনেক সময় আমরা ডিসকন্টিনিউয়াস ফাংশানটাকে ওভারকাম করতে পারি কিভাবে, যদি আমরা ডেল্টা এক্স টেন্ডস টু 0 লিখে দিই তাহলে আবার এটাকে আমরা কন্টিনিউয়াস বলে ধরতে পারবো। একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো, খুব ইন্টারেস্টিং। মনে করো y ইকুয়াল টু এরকম আছে এক্স স্কোয়ার মাইনাস 4 বাই এক্স মাইনাস 2, এরকম আছে। তো তাহলে আমরা কি লিখতে পারবো এখানে, y ইকুয়াল টু এফ এক্স, কারণ y ইজ এ ফাংশন অফ এক্স, এটা এক্সের ফাংশন, মানে এক্সের মান পরিবর্তন হলে ওয়াইয়ের মান পরিবর্তন হবে। সো ওয়াই ইজ এ ফাংশন অফ এফ এক্স। তাহলে ফাংশনটা কি আছে এখানে, ফাংশনটা আছে এফ এক্স ইকুয়াল টু ফাংশনটা হচ্ছে এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4 বাই এক্স মাইনাস 2। তো এখানেই তোমাকে কেউ বলে যে এফ টু কত, এফ টু কত হবে, তোমরা কি করবা, যদি এক্সের মান 2 বসাও আর এখানে 2 বসাও তো কত হচ্ছে, 2 দুগুণে 4 মাইনাস 4 আর 2 মাইনাস 2, এখানে 0 0 আনডিফাইন্ড, মানে এ 2 এটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। এখন অনেকে বলতে পারো না স্যার ওটা তো আনডিফাইন্ড হবে না, কারণ এফ এক্স ইকুয়াল টু আমরা এভাবে লিখছি যে এক্স প্লাস 2 এক্স মাইনাস 2 বাই এক্স মাইনাস 2, এইভাবে লিখব। আর এইভাবে লিখে কি করব, এই যে এক্স মাইনাস 2 আর এক্স মাইনাস 2 কেটে দিব, এই দুটো কেটে দিলে তাহলে এখানে থাকছে শুধু এক্স প্লাস 2, এক্স্যাক্টলি এটা হচ্ছে এক্স প্লাস 2। তাহলে এক্স প্লাস 2 যদি হয় তাহলে এখানে এক্সের মান 2 বসাবো, তাহলে তো এফ টু ইকুয়াল টু কত আসছে, তাহলে এফ টু ইকুয়াল টু আসছে 2 প্লাস 2 4। কিন্তু এখানে যদি আমরা বসাই এক্সের মানটা 2, কিন্তু আনডিফাইন্ড আসছে, তাহলে এটা কীরকম ব্যাপার হচ্ছে যে এক জায়গায় বসালে আনডিফাইন্ড হচ্ছে আর এভাবে কাটাকুটি করে যদি বসাই তাহলে ডিফাইন্ড হয়ে যাচ্ছে সেটা। তো এখানে আমাদের ভুলটা কোথায়, আসলে এটা কাটাকুটি করা যায় না, এটাকে আর এটাকে এভাবে কাটা যাবে না। কখন কাটা যাবে না, সব সময় কাটা যাবে না, এটাকে সবসময় কাটা যায় না। এটা তখনই কাটা যাবে যদি এটা এই শর্তটা পালন করে এক্স নট ইকুয়াল টু 2, এক্স নট ইকুয়াল টু 2 হলে এটা কেটে দিতে পারি আমরা। আর কিন্তু এক্স ইকুয়াল টু 2 হলে এটা কাটাকাটি করা যায় না, কাটাকাটি করা মানে ভাগ করা। তাহলে দেখো আমরা তো এক্স ইকুয়াল 2 বার করতে বলেছে, আর তুমি যদি কেটে দাও এটা, তার মানে এক্সুয়ালি এটা 0 আর এটা 0, 0কে 0 দিয়ে কাটছো, এটা হয় না কখনো, মানে 0কে 0 দিয়ে ভাগ করা যায় না। ফলে যারা বলছে যে এক্সে এফ টু ইকুয়াল টু 4 তারা কিন্তু ভুল বলছে, তারা গণিতটাকে ভালোভাবে বোঝেনি। কিন্তু যারা বলছে না এটা আনডিফাইন্ড, এক্সের মান বার করতে পারবো না আমরা ওই 2 বিন্দুতে, 2 পয়েন্টে এক্সের মানটা আমরা পাচ্ছি না, মানে এক্সের মান যখন 2 তখন ওয়াইয়ের ভ্যালু আমরা পাচ্ছি না, অনির্ণেয় হচ্ছে, তারা ঠিক। কিন্তু যদি এভাবে কেটে দিই না বুঝে তাহলে এটা ভুল হচ্ছে, কারণ এটা কাটা যাবে না। এক্স্যাক্ট যখন এক্স ইকুয়াল টু 2 হচ্ছে তাহলে এটা 2 মাইনাস 2 0, এটা 2 মাইনাস 2 0, 0 বাই 0 আনডিফাইন্ড, কাটাকাটি করা যাবে না। আর এটা কাটতে গেলে এক্স নট ইকুয়াল টু 2 হবে, তাহলে কেটে দিব। ধরো এক্সের মান 3 হলো, 3 যদি হয় তাহলে 3 মাইনাস 2 কত 1, আর 3 মাইনাস 2 1, তো থাকছে এক্স প্লাস 2, তখন 3 প্লাস 2 5 হবে, তখন ঠিক আছে। এক্সের সকল মানের জন্য কাটা যাবে, এটা কাটাকাটি করা যাবে, শুধু এক্স ইকুয়াল টু 2 মানের জন্য কাটাকুটি করা যাবে না। তাহলে কাটাকুটি করা যাবে না এক্স ইকুয়াল টু 2 মানের জন্য। তাহলে আমি কিভাবে বলবো যে এটা সন্তত ওই কন্টিনিউয়াস কিনা? তাহলে এটার জন্য আমাদের লিমিটের ধারণা থাকা দরকার। লিমিটটা তাহলে খুব
ইম্পর্ট্যান্ট ব্যাপার। কেমন, আমরা কিন্তু এক্সকে আমরা 2 ধরেছি। আচ্ছা, এক্সকে যদি 2 ধরি আর এভাবে যদি কেটেও দিই, তাহলে এক্সের মান কতবার হবে? 4। কিন্তু এক্সকে যদি 2 না ধরি আমরা, মনে করো এক্সের মানটা হচ্ছে 2.00001। আচ্ছা, যারা হয়তো ভালো বুঝো বা রাউন্ডিং অফ, তারা বলতে পারবে আসলে এক্সের মান 2 যা, আর এটাও তা একই জিনিস। 2 এর জায়গায় যদি আমরা 2.0001 লিখি তাহলে কিন্তু ক্ষতি হবে না, বা এটা যদি লিখতাম তাও ক্ষতি হতো না। 1.9999 তাও হতো। মানে অ্যাকচুয়ালি এটা যদি লিখি আমি প্রায় 2, একদম 2, এটাও যদি লিখি তবুও 2। তার মানে এই দুটো ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি এক্সের মানটা 2 নয়, কিন্তু 2 এর খুব কাছাকাছি। এক্স্যাক্টলি এক্স ইজ নট 2, বাট ইট ইজ অ্যাপ্রোচিং টু 2, মানে এটা 2 এর দিকে যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারবো এক্স টেন্ডস টু 2, মানে এক্সের ভ্যালুটা 2 এর দিকে, এক্স্যাক্টলি 2 নয়, কিন্তু এটা 2 এর দিকে যাচ্ছে, প্রায় 2, একদম 2, কিন্তু সঠিকভাবে 2 নয়। তাহলে এবার যদি এক্সের মানগুলো এখানে আমরা বসাই, তাহলে কি দাঁড়াচ্ছে? এক্সের মান যদি বসাই, এটা আমি উপরের মানটা যদি বসাই, নিচেরটা বসালেও হবে। তো এফ এক্স দাঁড়াচ্ছে, আর এটা +2, এটা +2 মানে অ্যাকচুয়ালি 4ই, কারণ এটা মানে তো 2 প্রায়, আর 2 তো কত হলো? এদিকে 4 হলো, আর এটার কত হবে? এটা মাইনাস এটা, তার মানে হচ্ছে এটা 0.123456 0.00000001 বাই, আর বিয়োগ করলে এটা থেকে এটা বিয়োগ করলে এটাই থাকে, তাই এখানে 0.0000। তাহলে এবার এটাকে কেটে দিতে পারবো, কারণ এরা 0 নয়। এই দুটো যদি কেটে যায় তাহলে এটা দাঁড়াচ্ছে 4। ফলে এটা আমরা তখনই লিখতে পারবো যদি আমরা লিখি x টেন্ডস টু 2, তাহলে আমরা কাটতে পারবো। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারবো। আশা করি এটা দেখো, বোঝার চেষ্টা করো, তাহলে বুঝবে যে একটা পার্টিকুলার ভ্যালুতে যদি ওটা ডিসকন্টিনিউয়াস থাকে, কিন্তু ওটাকে আমরা কন্টিনিউয়াস ভাবতে পারি, তাহলে এটাকে কন্টিনিউয়াস কখন ভাবতে পারি? যদি আমরা এইভাবে লিখি। এটাকে আমাদের এইভাবে লিখতে হবে যে লিমিট x টেন্ডস টু 0, x টেন্ডস টু 2, x² - 4 বাই x - 2 ইকুয়াল লিমিট x টেন্ডস টু 2, x + 2, x - 2 বাই x - 2 অ্যাজ ইট ইজ x টেন্ডস টু 2। এটা তো 2 এর কাছাকাছি, অ্যাকচুয়াল 2 নয়, তাহলে এটা আমরা কাটতে পারবো। এটা কখন কাটতে পারবো? যদি আমরা এটা জানি x নট ইকুয়াল টু যখন 2, তখন কেটে দিতে পারবো। তো x টেন্ডস টু 2 মানে এটাই বোঝাচ্ছে যেটা x এর ভ্যালুটা 2 নয় এক্স্যাক্ট, কিন্তু এটার ভ্যালুটা 2 এর খুব কাছাকাছি। তখন আমরা এটা কেটে দিব, কেটে দিয়ে লিখব 4। তাহলে লিমিটের ধারণা ক্যালকুলাসে একটা গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করে, এবং আশা করি তোমরা কন্টিনিউয়াস ফাংশন বুঝতে পারছো। যদি কন্টিনিউয়াস থাকে তাহলে লিমিট দিয়ে সেটাকে ওভারকাম করতে হবে। ওই কারণে লিমিট কথাটা খুব গুরুত্বপূর্ণ। এনিহাউ, আমরা যেটা শিখলাম আমরা যে ডেল্টা y বাই ডেল্টা x, এটা কখন লিখতে পারবো? যদি লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু 0 হয়, তখন আমরা লিখব dy অফ dx, এবং এটাকে এভাবে লিখতে পারি d অফ dx y। তখন এটা অপারেটরের মতো কাজ করবে। d অফ
ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তন কতটা হচ্ছে এই রাশিমালা থেকে আমরা বুঝে যাব। তাহলে আশা করি তোমরা এটুকু এত আলোচনা থেকে বুঝতে পারলে যে ডেল্টা এক্স ডিএক্স আর ডিওয়াই বাই ডিএক্স এটার মানে কি। এইবার দেখো ডিওয়াই বাই ডিএক্সের অনেক, আচ্ছা আমি কতগুলো পরিবর্তন দেখাচ্ছি। আচ্ছা এরকম যদি হয় যে ওয়াই মনে করো ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন, এরকম ফাংশান আছে ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন, অর্থাৎ ওয়াই যে ফাংশান অফ এক্স, তাহলে আমরা এক্স পরিবর্তন যদি হয় তাহলে ওয়াই পরিবর্তন হবে। তো এক্সের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তন কিভাবে হয় সেটা জানতে গেলে নিশ্চয়ই ডিওয়াই ডিএক্স জানতে হবে। ডিওয়াই ডিএক্স তো এটা কত হবে, তাহলে ডি অফ ডিএক্স আর ওয়াই যে ফাংশন অফ এক্স এন, তাহলে ওয়াইয়ের জায়গায় আমরা কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার এন লিখতে পারি। তাহলে এখানে লিখব এক্স টু দি পাওয়ার এন। দেখো এখানে যেটা হলো তার নিচে এক্স আছে, এখানে এক্স আছে তো এখানে এক্স আছে, আর এটা হচ্ছে এন, পাওয়ারটা হচ্ছে এন, মানে এনের মান 2 হলে এক্স স্কোয়ার হবে, এনের মান 3 হলে এক্স 3 হয়ে এক্স কিউব হয়ে যাবে, এনের মান 4 হলে এক্স 4 হয়ে যাবে। তাহলে এটা কি হবে দেখো, এরকম আমি বলেছিলাম এটা একটা অপারেট, এটা এর উপর প্রয়োগ করলে কিছু একটা রেজাল্ট আসবে। এখানে কতটা রেজাল্ট আসবে সেটা বলছি। তাহলে এখানে রেজাল্ট আসবে কি, এই পাওয়ারটা সামনে চলে আসবে, সরি এর পাওয়ারটা সামনে আসবে, হয়ে যাবে এন এক্স, আর এর পাওয়ারটা কমে যাবে, এটা হবে। যদি এরকম হতো যে ওয়াই ইকুয়াল টু এক্স কিউব, তাহলে ডিওয়াই বাই ডিএক্স দাঁড়াবে, এর পাওয়ারটা সামনে চলে আসবে এই ফর্মুলা থেকে, অর্থাৎ আমরা দেখছি একেবারে না করে ডি অফ ডিএক্স এক্স 3। তোমাদের শিওর হতে হবে যে এটা একই থাকবে সবসময়, তাহলে করা যাবে। তাহলে এটা কি পাওয়ারটা সামনে চলে আসবে, এক্স হবে, আর এর পাওয়ারটা কমে যাবে 3x স্কোয়ার, এটা হবে। আচ্ছা যদি এরকম থাকে ওয়াই মনে করো y ইকুয়াল টু সি, যেখানে সি সমান ধ্রুবক, সিটা হচ্ছে ধ্রুবক, ধ্রুবক মানে যার মান পরিবর্তন হয় না। তাহলে এখানে কত হবে, ডিওয়াই বাই ডিএক্স, এক্সের সাপেক্ষে চেঞ্জ কি হবে, ডি অফ ডিএক্স সি, সি তো কনস্ট্যান্ট, তাহলে এর কোনো পরিবর্তন হয় না, সি এর যেহেতু কোনো পরিবর্তন হবে না তাহলে চেঞ্জ কত হবে, 0 হবে। এক্সের সাপেক্ষের চেঞ্জ কত হবে, 0 হবে, কনস্ট্যান্ট যেহেতু, তাহলে এটা হবে 0। এমনিতে বুঝে যাচ্ছে 0 হবে, কেন, যে সি এর কোনো পরিবর্তন হয় না। তাহলে ডি অফ ডিএক্স অর্থাৎ এক্সের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তন 0 হবে। ওয়াই ইকুয়াল টু যদি 2 হয় তাহলে আমরা কি লিখতাম, এখানে লিখতাম 2, তো 2 তো সবসময় 2 থাকবে, আর ডি অফ ডিএক্স ডিওয়াই ডিএক্স বলেছে এক্সের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তন, তো এর পরিবর্তন কত হবে, হবেই না তো 0, এখানে 0। অর্থাৎ কোনো কনস্ট্যান্টের যদি ডি অফ ডিএক্স করি তাহলে 0 হবে, সেটা মনে রাখতে হবে। এইবার দেখো আরেকটা জিনিস, যদি এরকম হয় যে ওয়াই ইকুয়াল টু এ এক্স টু দি পাওয়ার এন, যেখানে এন হচ্ছে এ হচ্ছে ধ্রুবক আর এন হচ্ছে সংখ্যা, ধ্রুবকটাও সংখ্যা একটা, মানে এ পরিবর্তন হবে না, শুধু এখানে পরিবর্তনশীল রাশি আছে ওয়াই আর এক্স, এ আর এন এরা পরিবর্তনশীল রাশি
নয়। তাহলে কি করব, ডিওয়াই ডিএক্স করার সময় ডি অফ ডিএক্স এ এক্স টু দি পাওয়ার এন। তো যেহেতু এটা পরিবর্তন নয়, এটা এরকমই থাকবে, এটার কিছু হবে না এ। আর এটা যদি এটার জন্য কেউ পাওয়ারটা সামনে আসবে, তাহলে হবে এন এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটার কোনো কিছু হবে না, ওটা ওখানেই থাকবে। যেমন বলে দিচ্ছি, মনে করো ওয়াই ইকুয়াল টু হচ্ছে 2x কিউব, এর জায়গায় 2 আছে আর এনের জায়গায় 3 আছে, তাহলে কত হবে, ডিওয়াই বাই ডিএক্স ডি অফ ডিএক্স 2x কিউব। তাহলে এই সূত্র থেকে আমরা কি লিখতে পারছি, এটা সামনে চলে আসছে আর এটা গুণ হয়ে যাচ্ছে, তাহলে 3টা সামনে আসবে, এর 3 দুগুণে 6 হয়ে যাবে, এটা ইন্টু এটা মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, তাহলে 6 হলো আর এর পাওয়ার একটা কমে যাবে, 6x স্কোয়ার। এইটুকু জানলেই আমরা অনেক কিছু করতে পারবো এই পাওয়ার আকারে করে। আর দেখো এরকম এটা ডিস্ট্রিবিউটিভ ল ফলো করে, যদি এরকম হয় যে y ইকুয়াল টু a x টু দি পাওয়ার n প্লাস b x টু দি পাওয়ার m প্লাস c x টু দি পাওয়ার p, এরকম আছে অনেকগুলো। তাহলে ডিওয়াই ডিএক্স কত হবে, ডিওয়াই ডিএক্স হবে ডি অফ ডিএক্স, এটার যোগ আকারে আছে, বিচ্ছিন্ন করে দেব, তাহলে হবে এ এক্স টু দি পাওয়ার এন প্লাস ডি অফ ডিএক্স বি এক্স টু দি পাওয়ার এম প্লাস সি ডি অফ ডিএক্স সি এক্স টু দি পাওয়ার পি। তাহলে এটা করলে তো এরকম হবে এন এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস এম বি এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান প্লাস পিসি এক্স টু দি পাওয়ার পি মাইনাস, এরকম। তো আশা করি এগুলো যদি জানো, তাহলে এই চ্যাপ্টারের একমাত্রিক গতির কিছু সমস্যা নিয়ে আমরা আলোচনা করতে পারবো। ডিওয়াই বাই ডিএক্স যেটা করছি, আর এক দুটা নিয়ম লিখে দিই আমি। আচ্ছা, আমি তার আগে তোমাদের বলে দিচ্ছি যে কারো যদি কোনো অসুবিধা হয় আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারে 8145737373, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। কোনো সমস্যা হলে এনি টাইম আমি যতটা সম্ভব চেষ্টা করব দেওয়ার। আর এক্সট্রা কত, যদি ওয়াই ইকুয়াল টু এরকম হয় সাইন এক্স, তাহলে ডিওয়াই ডিএক্স হবে, তাহলে হচ্ছে ডি অফ ডিএক্স সাইন এক্স। দেখো এটা কিন্তু এক্স এর ফাংশন হতে হবে, এটাতে এক্স আছে, ফলে আমরা করতে পারবো কি হবে, এটা রেজাল্ট হবে কজ এক্স, কজ এক্স। কিন্তু যদি এরকম হয় যে y ইকুয়াল টু সাইন এম এক্স, সাইন এম এক্স, এমটা হচ্ছে সাইন এক্স কিন্তু এমটা হচ্ছে কনস্ট্যান্ট, সাইন 2x সাইন 3x সাইন 4x, এমটা হচ্ছে কনস্ট্যান্ট, এম ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে ডিওয়াই বাই ডিএক্স হবে, এমটা বাইরে চলে আসবে, এম
এম কস এম এক্স। তাহলে এবার কজের করলেও কী হবে, তাহলে এটা যদি কজ হতো, মনে করো ওয়াই ইকুয়াল টু কজ এক্স, তাহলে এখানে কি হবে, এখানে হবে কজ এক্স, তাহলে এখানে সাইন এক্স হয়ে যাবে, কিন্তু মাইনাস সাইন এক্স মাইনাস আসবে, কজকে করলে মাইনাস আসবে। তো এটা যদি কজ এম এক্স হতো, তাহলে এখানে হবে এম সাইন এম এক্স, মাইনাস আসবে মাইনাস সাইন এম এক্স, এরকম। টেন এক্স করলে ওয়াই ইকুয়াল যদি টেন এক্স হতো, এটা টেন এক্স, তাহলে ডি অফ ডি এটা টেন এক্স হতো, তাহলে এটা হবে সেক স্কোয়ার এক্স, সেক স্কোয়ার এক্স। এগুলো জানলে আশা করি এগুলো তোমরা ভালো করে করো, বই দেখে করো, করে এরপরে আমি ডিওয়াই বাই ডিএক্স যে আছে তার ফিজিক্যাল সিগনিফিকেন্স কী, ওটা এটা ছাড়া আর ওর কী কী মানে আছে, ওগুলোর সাহায্যে আমরা কীভাবে ফিজিক্সকে জানবো ভালো করে, সেটা জানার চেষ্টা করব। কোনো অসুবিধা হলে আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো। আশা করি ভালো থেকো, এখানে শেষ করছি আমি।